সালটা 1993। বাংলা তখন বাম দুর্গ। সেই দুর্গের পথে অভ্রভেদী নিশান উড়িয়ে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সচিত্র ভোটার কার্ডের দাবিতে যে গণ আন্দোলন হয়েছিল তাতে 13টি তরতাজা প্রাণ অকালে ঝরে যায়। আর সেই দগদগে ক্ষত স্মৃতিতে রেখে বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রতি বছর শহীদ দিবস পালন করে। তবে গত 2 বছর করোনার জন্য জনসভা ভার্চুয়ালি হলেও এই বছর সরাসরি সভা হবে। স্বভাবতই তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতা কর্পোরেশনের 118 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য তারক সিং। এছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন স্বৈরাচারী নীতি যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, সর্বোপরি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর অযাচিতভাবে জিএসটি চাপিয়ে দেওয়া, এই বিষয়গুলি নিয়েও কেন্দ্রের বিরোধিতায় সরব হন তিনি। কর্মীরা তো খুবই উৎসাহিত, কিন্তু কর্মীদের থেকে সাধারণ মানুষ উৎসাহিত বেশি। এবার যে লোক সংখ্যা হবে, ব্রিগেডও ছাপিয়ে চলে যাবে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে পরিষেবাগুলো দিচ্ছে মানুষকে, যেমন ধরো রেশন দিচ্ছিল, ফ্রি পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, যুবশ্রীতে সাইকেল, 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, হসপিটালে চিকিৎসা, ফ্রি চিকিৎসা পাচ্ছে। এই কার্ড থাকা আলাদা। আরো তো মানুষকে যেভাবে পরিষেবা দিচ্ছে, কোনো ট্যাক্স না বাড়ায়নি। রূপশ্রী করেছে, মেয়েদের বিয়েতে 25,000 টাকা করে তারা পাচ্ছে বিয়ে সহ। এটা মানুষের খুবই প্রয়োজন। আর মানুষ আরো বেশি করে এই জন্য যাবে যে এই যে সরকার, কেন্দ্রে যে সরকারটা রয়েছে, এই সরকারটা ভারতবর্ষে আসার পর 2014 পর থেকে মানুষকে কিছু দেয়নি, শুধু নিয়ে গেছে। ট্যাক্স 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 দিয়েছে আর দেশটাকে বেচে দিচ্ছে। সমস্ত কিছু দেশের রেল বেচে দিচ্ছে, ব্যাংক বেচে দিচ্ছে, LIC বেচে দিচ্ছে, এয়ারপোর্ট বেচে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। আবার বলছে কি 70 সাল মে কুছ নেই। আবার খাবার দাবার জিনিসের মধ্যে কদিন আগে দেখো কি অবস্থা সৃষ্টি করলো, 5% GST বসিয়ে দিল। সাধারণ মানুষ যাবে কোথায়? যেখানে ইউপিএ সরকার যখন 14 ছিল, এরা এলো, তখন ডলারের দাম ছিল আমাদের এখানে, আমাদের টাকা 58 টাকা, এখন হয়ে গেল সেটা 80 টাকা। এটা কটা মানুষ বোঝে মানেটা? বিদেশ থেকে যা আমরা কিনবো আমাদের ডলারে কিনতে হয়, তো ওদের ওই 1 টাকার মাল আমায় 80 টাকা দিয়ে কিনতে হবে আমাদের দেশের মানুষ। এই যে 8 বছরের যে সরকার আর আমাদের 11 বছরের সরকার, আমরা 1 টাকাও ট্যাক্স বাড়াইনি, কমিয়ে দিয়েছি। কৃষকদের খাজনামুক্ত করে দিয়েছি। কৃষকদের ফসলের নষ্ট হলে ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে। কৃষকদের পেনশন করে দিয়েছে সরকার। অপরদিকে যে সরকার কৃষককে হত্যা করেছে, কোভিডের লোককে ধোকা দিয়েছে। সুপ্রিম কোর্ট না বললে ফ্রি অফ কস্টে ভ্যাকসিন লোক পেতই না। রাজ্য সরকার নিজের টাকায় ভ্যাকসিন দিতে চেয়েছে, দিতে দেয়নি। তো মানুষের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ আছে, সেটাও এই মিটিংয়ে আছে। এই যে মহিলাদের হাতে টাকা দিয়েছে, এটা মূর্খ আজকে বলছে এই যে কে মদ খেয়ে 4টে লোক মারা গেছে, নিশ্চয়ই দুঃখজনক ব্যাপার। বিজেপির এক নেতা বলছিল, দেখলাম কোন চ্যানেলে জানো, ওই মহিলাদের হাতে যে টাকাটা দিয়েছে ওই টাকা দিয়েই মদ খাচ্ছে। সেটা তো কোনো সভ্য দেশে কেউ বলতে পারে? আমার তো মনে হয় না। আবার কালকে দেখলাম রাম জন্মভূমি আর বাবরি মসজিদ তো কোর্টের অর্ডারে শেষ হলো। এখন নতুন দেখছি শ্রাবণ মাসে কালী পুজো হবে বিজেপির অফিসে, কালকে দেখলাম। তারপরে বিজেপি তো জাতি পাল্টে ফেললো রাষ্ট্রপতি নির্বাচনে।
অবশ্য একদিনের জন্য আদিবাসী হয়ে গেছিল জাত পাল্টে। রাষ্ট্রপতি ইলেকশন হবে, একটা ভালো ব্যক্তিত্ব রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াবে, তাকে মানুষ বেছে নেবে। কোন মানুষ? যারা নির্বাচিত জনপ্রতিনিধি, দে আর অলরেডি এডুকেটেড। নাহলে সে নির্বাচিত হয়ে লোকসভায় গিয়ে কি বলবে, বিধানসভায় কি বলবে? তো তারা নির্বাচিত করবে। তার জন্য আদিবাসীর পট্টি লাগিয়ে গলায় ঘুরে ঘুরে বেড়াতে হবে, আদিবাসী প্রার্থী হয়েছে আমাদের, এটার জন্য ভোট ভিক্ষা করতে হবে, বলার কিছু নেই। মানুষ যা দেখছে, এই সরকারটা, আমি অন রেকর্ড বলছি, অসত্য কথা বললে সংবিধানে কতগুলো জিনিস আছে, আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, আপনি যদি লোককে প্রতারণা করেন অসত্য কথা বলে, তাহলে আপনার বিরুদ্ধে প্রতারণার কেস হবে। প্রতারণা মানে কি? চিটিং, ইংরেজিতে বলে চিটিং। তাহলে সেকশন কি হবে? 420, 420। এটা নরেন্দ্র মোদীর ওপরে লাগু হওয়া উচিত। ভারতবর্ষের বিচার ব্যবস্থাকেও আমি বলছি আপনাদের ভারতে একটু দয়া করে দেখতে। এই লোকটা বলেছিল বছরে 2 কোটি টাকা, এই 2 কোটি করে লোকের চাকরি দেবে। কটা লোকের চাকরি হয়েছে? কালো টাকা ফিরিয়ে আনবে, আসেনি। নোটবন্দি করে যে কালো টাকা চলে আসবে, আসেনি। লোক মারা গেল 4-5টা। তো মিথ্যা কথা বলে নির্বাচনে জিতেছে, প্রতিশ্রুতি পূরণ করেনি। তো আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে তো প্রতারণার কেস হওয়া উচিত। সেকশনটা আদালত বসিয়ে দিলে ভালো হয়। মোটো কেস করার অধিকার আছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জজেদের। আচ্ছা, আরেকটা বিষয়, 21শে জুলাই নিয়ে আপনার কোনো স্মৃতি? আমার স্মৃতি কি, 21শে জুলাই তো আমরা ছিলামই। আমাদের বেহালার একটা ছেলে উদয়পুরে মারা গেছে, বাবলু নাম আছে, তার বাড়িতেও আমরা গিয়েছিলাম, মমতা ব্যানার্জিও গিয়েছিল। এই দিনটাকে আমরা খুব মানে শ্রদ্ধার সঙ্গে দেখি। এই যে মনুষ্যত্ব বোধ, আমরা আজকে নরেন্দ্র মোদীর সরকার যে কাজগুলো করছে সেটাকে আপনারা দেখুন, লক্ষ্য করে। ভারতবর্ষের চিফ জাস্টিস বলছে যে দূরত্ব বাড়ছে বিরোধীদের সাথে, বিরোধীদের ক্ষমতা কমে যাচ্ছে। এই যে মানুষের কাছে গিয়ে বিরোধীরা যে কথাগুলো বলে শোনে, সেটা গিয়ে যখন বিজেপির লোককে বলে, যে কথা বলে তাদের পুলিশ দিয়ে, হয় সিবিআই, নালে ইডি, নালে এনআইএ, এখন রকে লাগাই দিই, অপেক্ষায় আছি, লাগিয়ে দেবে। তো বিরোধী মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই দুটো মানুষের মধ্যে পার্থক্য দেখো, একটা মোদী ম, একটা মমতা ম। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে বামফ্রন্ট সরকারের সময় রাইটার্স বিল্ডিং থেকে ধাক্কা মেরে চুলের নুটি ধরে বাইরে বার, কিন্তু বুদ্ধবাবু অসুস্থ, তাকে দেখতে কিন্তু বাড়িতে গেছে। নরেন্দ্র মোদী এই মমতা ব্যানার্জিকে অপমানিত করার জন্য কি কি না করছে। কখনো কালীকে ডেকে আনছে, কখনো রামকে ডেকে আনছে, কখনো চোর বলছে। আচ্ছা বলো, কালকে তো কয়লার কেলেঙ্কারির চার্জশিট হয়েছে, 41 জন লোকের উপরে চার্জশিট হয়েছে, তো অভিষেক ব্যানার্জির নাম তো নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মানুষকে কয়লা চোর, গরু চোর বলে অভিষেক ব্যানার্জিকে প্রমাণ করে দিল ওদের দলের পক্ষ থেকে। তোর তো কোনো পানিশমেন্টই হয়নি, কেসই হয়নি, কোর্টের কোনো রায় নেই। এরাই কোর্ট, এরাই মিলিটারি, এরাই পুলিশ, নির্বাচন কমিশনও এরাই সবটাকে কিনে নিয়েছে। দেখো, রাম জন্মভূমি আর বাবরি মসজিদ কত একটা বড় জিনিস
দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। এই দিনটা এলেই লোক একটা আতঙ্কে থাকতো ভারতবর্ষে। ভারতবর্ষের চিফ জাস্টিস রঞ্জন গগৈ একটা অর্ডার দিয়ে বললো রাম জন্মভূমি ওখানেই থাকবে, 5 একর জমি দেওয়া হবে মুসলিম ওয়াকফ বোর্ডকে, তারা সেখানে বাবরি মসজিদ তৈরি করবে। সারা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ শ্রদ্ধার সঙ্গে বলল যে এইরকম একটা জাজমেন্ট ভারতবর্ষই দিতে পারে। এই জাজমেন্টটা দেওয়ার পরে পরবর্তীকালে যখন তাকে রাজ্যসভায় নিয়ে নিল বিজেপি, ওইটা কিন্তু ম্লান হয়ে গেল। জুডিশিয়াল যে করাপ্টেড, মানুষ ভাবতে আরম্ভ করলো যে রঞ্জন গগৈ অর্ডারটা দিয়েছিল রাজ্যসভা দেবে, যেখানে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ওনার নাম থাকা উচিত ছিল, সেখান থেকে নেমে আর একটা মেসেজ দিল বিজেপি রাজ্যসভায় ওনাকে নিয়ে, ওনার প্রত্যাখ্যান করা উচিত ছিল। এটা আমার মত। এটা যদি আইন বিরুদ্ধ হবে, তাকে যদি আমার জেলে যেতে হয়, যাবো, আমার ভয় লাগবে। আরো একটা মেসেজ গেল যারা এখন জজ হয়ে বসে আছে তাদের কাছে, তোমরাও এরকম ভাবে রায় দিলে তোমাদেরও রাজ্যসভায় বা অন্য জায়গায় পোস্ট দিয়ে দেবো। तो एक तीर दो शिकार कर दिया मोदी साहब ने। और कुछ पूछना है आपको? দাদা, কোভিডের গ্রাফটা তো আবার একটু বাড়ছে, তো আপনাদের কালকে সভায় প্রচুর মানুষের সমাগম হবে, সেক্ষেত্রে সতর্কীকরণ বিধি কি কি থাকছে? সতর্কিত ব্যাপারটা সবটাই থাকছে, কোনটা থাকছে না তা না, তবে এত বড় মিটিংয়ে এটা টোটাল কন্ট্রোল করা মুশকিল। তবে এই কোভিডের জোর নেই। এই কোভিডে যদি কেউ মারা যায়, 80-90 বছর 100 বছরের লোকরা মারা যাচ্ছে, তারা কেউ মিলিয়ে যাবে।